আপু, কুচিগুলো ধরে দাও তো। বোনের কাছে এগিয়ে এসে বলে সে। পাগলি, বাম হাতে শাড়ি পরেছিস কেন? ওটা তো ডান দিক দিয়েই পরে। তুলি হেসে ওঠে। তাহলে ঠিক করে দাও না। ভেবেছিলাম এদিক থেকে শুরু করলে ডান হাতের দিকেই যাবে, কিন্তু উল্টো বাম হাতে চলে এলো। মৌরি কোলের উপর রাখা শাড়িটা নামিয়ে রেখে উঠে আসে। তুনার গায়ের শাড়িটা খুলে আবার নতুন করে পরাতে পরাতে পরে। তুলি আর মৌরি দুজনেই হেসে ওঠে। এই বয়সেই তো রঙিন স্বপ্ন দেখবে, ভুল কি আছে? উফ, তোমরা চুপ করো তো। তুনার নাক সিটকায়। এভাবে বলছো যেন মৌরি আপুর নিজের বিয়ের সময় কি পরবে তার কোনো প্ল্যানই নেই। মৌরি থামে না, আরও পচানি দিতে থাকে। তুলি বলে, শুধু শাড়ি পরলে হবে? গায়ের ফ্রকটা খুব লুজ, পরে ভালো লাগবে না। এই ব্লাউজটা নে, নতুন বিয়ের সময় সেলাই করেছিলাম, তোর হবে? মৌরি ততক্ষণই কুচি ঠিক করে ধরে দিয়েছে, আঁচলটা গুছিয়ে দিল। তারপর হেসে বলল, কিন্তু আমি তো তোমারই ছোট বোন আপু, তাহলে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ালো? ভ্রু নাচিয়ে রসিকতা করে তোরা। তুলি হো হো করে হেসে উঠল। মৌরি বুঝে পিঠে একটা চাপড় বসায়। তোরা মুখ ভেঙে হাসতে হাসতে রুমের এক কোনায় গিয়ে ব্লাউজ পরে নেয়। তুলি খুলে রাখা শাড়িগুলো ভাঁজ করতে থাকে। মৌরি কিছু মেকআপের জিনিস বের করছে বোনকে সাজাবে বলে। তোনা তৈরি হয়ে এলে তাকে বসিয়ে ধীরে ধীরে সাজিয়ে দেয়। চুড়ি পরায়, কানে ঝুমকা ঝোলায়, শেষে চুল একপাশে সিথি কেটে গুছিয়ে নেয়। বাহ, একদম নতুন বউ। নেহাতি রসিকতা, নানান বাহারি কথা বলে বোনকে লজ্জা দেওয়া ওদের নতুন না। টুনার গাল লজ্জায় টকটকে লাল হয়ে ওঠে, তবে নিজের বোনদের সামনে সে গুটিয়ে যায় না। আয়নার সামনে দাঁড়িয়ে কখনো ঘোমটা দেয়, কখনো আঁচল ঘোরায়, কখনো চুল নিয়ে ঢং করে নিজেকে দেখতে থাকে। তুলি ফোন বের করে ছবি তোলে। আপু, শাড়িতে আমাকে অনেক বড় বড় লাগছে, তাই না? এমন সময় বাইরে থেকে ভাই অর্ণবের ডাক ভেসে আসে। মরি দরজা খুলে তাদের নয় বরং মাকে ডাকছে শুনে আবার চলে আসে। তুনার ভিডিও করতে থাকে সে। ডাকতে ডাকতে অর্ণব বোনদের রুমে চলে আসতো, মুখে স্পষ্ট বিরক্তি। এখানে বসে রং করছিস তিনজন? ডাকলে কানে আওয়াজ যায় না তোদের? ধমকের সুরে বলে সে। তুলি ফোন হতে নজর সরিয়ে ছোট ভাইয়ের দিকে তাকায়। কি সমস্যা, কি খুঁজছিস? অর্ণব তিনজনের দিকে নজর ঘুরিয়ে তাকায়, বিরক্তি তার চোখে মুখে। কিছুটা মাথা গরম দেখাচ্ছে, ধম কণ্ঠে বলে, ফোন হাতে নিয়ে আসিস অথচ হাজারবার কল দিলেও পাওয়া যায় না একটাকেও। ফোনগুলো ভেঙে ফেলবো জরুরি কলে, না বলে ওই ফোন আর দরকার কি? মাঝাছি কোথাও। তুলি ওয়াইফাই অন করে দেখলো হোয়াটসঅ্যাপে 12টা কল। বাচ্চাগুলো ফোন নিয়ে ইউটিউবে কিছু যাতে না আসে তাই ওয়াইফাই অফ করে দিয়েছিল সব মোবাইলে। ঘুমানোর পর আর অন করতে মনে নেই। বাচ্চারা ঘুমাচ্ছিল না, তাই অফ করে রেখেছিলাম ওয়াইফাই। নিউ মার্কেট গেলে মা ফোন দিতে বলেছিল, কিছু লাগবে হয়তো। সে গিয়েছিল বিদায় কল দিচ্ছিল বারবার, কিন্তু এখন চলে এসেছে। আর বলে লাভ নেই, কলে একটাকেও পাচ্ছিল না বলে মাথা গরম ছিল। কিন্তু আয়নার সামনে রং ঢং করা তুরাকে খেয়াল হতেই ললাটে ভাঁজ পড়ল। লাগবে না আর, চলে এসেছি বাজার থেকে, কিন্তু এই অবস্থা কেন? আঙ্গুলের ইশারা করে দেখায় সে। তুনা গালে ব্রাশ লাগাচ্ছে মেকআপ ব্রাশ দিয়ে। অর্ণবের কথায় আয়নায় নিজের পেছনে থাকা অর্ণবের দিকে সে বলে, এই অবস্থা মানে? শাড়ি পরেছি দেখতে পাচ্ছ না? তাই কথায় অর্ণব আগাগোড়া নজর বুলিয়ে দেখে। কপালের ভাঁজ মেলালো না। সেটা দেখতে পাচ্ছি। এত রং টং কি উপলক্ষে তা জানতে চাইছি আমি। কোথায় যাওয়া হচ্ছে? সে ভেবেছে কোথাও যাবে শাড়ি পরে, যা মোটেও ভালো চোখে দেখছে না আপাতত। তুর্নার বউ হতে ইচ্ছে করছে রে। অর্ণব, একটা পাত্রের খোঁজ লাগা। ওর বিষয়ে সময় পাত্রপক্ষ দেখতে এলে নাকি এভাবে সাজবে ও। প্র্যাকটিস করছে। হেসে উঠল দু বোন। আপু, অর্ণব ভাইয়ার সামনে বড় বোন শাড়ি পরা অবস্থায় বিয়ের কথা তোলায় তোরা লজ্জা পেল এবার। গালে অল্প ব্লাশ ছিলই, তার উপর লজ্জায় গাল দুটো যেন আগুনের মতো লাল হয়ে ওঠে। সে লাজে রাঙা চেহারায় চোখ রাঙিয়ে তাকায় দু বোনের দিকে। অর্ণবের দিকে একবারও তাকালো না। তার চোখ দুটো স্পষ্ট জানান দিচ্ছে সে অর্ণবকে লজ্জা পাচ্ছে।
সেদিনই তো প্রথমবারের মতো ধাক্কাটা খেয়েছিল অর্ণব। বিরক্তি নিয়ে শাড়িতে উঠতি বয়সী তুরাকে দেখতে দেখতে লাজে রাঙা গাল আর চোখ দুটোতে নিজের সর্বনাশ দেখে ফেলল। তুরা তাকে লজ্জা পাচ্ছে। শাড়ি পরে বিবাহিত রমণীর ন্যায় শ্বাস দিয়ে তার দিকে লজ্জায় চোখ তুলে তাকাচ্ছে না। মনোযোগ সহিত বিরক্তি মিশ্রিত বিমোহিত এক দৃষ্টিতে দেখল তা। বুকের ভেতর কোথাও যেন ভয়ঙ্কর এক ঘূর্ণিঝড় বয়ে যায়। সেই মুহূর্তে তার দুনিয়া থমকে দাঁড়ায় লাজে রাঙা চেহারাটা দেখে। শত চেষ্টা করেও আর এই মুহূর্ত থেকে বের হয়ে আসতে পারেনি এরপর। না, তরুণাকে এড়িয়ে চলার কিংবা বাজে ব্যবহার করে দূরে সরার চেষ্টা করেনি। অকারণে মানুষের সাথে খারাপ ব্যবহার তার স্বভাবে নেই, বরং ভাই বোনের সম্পর্ক হিসেবে বন্ধনটা আরও দৃঢ় করার প্রচেষ্টা ছিল সে, যাতে এসব চিন্তা মাথায় আনার আগে নিজের প্রতি ধিক্কার আসে। কাকে নিয়ে কি ভাবছে, কিন্তু শত ধিক্কার এলেও নিজের মনকে বেঁধে রাখতে ব্যর্থ হয়েছে সে। আর আজ সেদিনের ওই ব্যর্থতা নিজের জায়গায় সফল হতে যাচ্ছে। তরুণাকে বধূ বেশে সাজিয়ে ঘোমটা তুলে দেওয়া হলো মাথায়। সেদিনের মতো ওই এবাড়ির বড় দুই মেয়ে মিলেই ছোট মেয়েটাকে সাজিয়ে দিয়েছে। শুধু জীবনচক্র স্বেচ্ছায় পরিবার পরিজন ত্যাগ করা মৌরির জায়গায় পরিবারহীন শ্রেয়সীকে এনে দিয়েছে, যে পরিবারের মূল্য বোঝে, আত্মার সম্পর্কগুলোকে ধরে রাখতে জানে। না তো শ্রেয়সী পরিচয়ে যারা তাকে পরিবারের মতো আগলে রেখেছে শুরু থেকে তাদের অবমূল্যায়ন করেছে কখনো, আর না নিজের একমাত্র নারী ছেঁড়া ধনটার থেকে জানা অজানায় দূরে রাখা এই পরিবারটিকে অবমূল্যায়ন করেছে। সেদিনের বোকা শ্রেয়সী দুনিয়া যতই কম বুঝুক, সম্পর্কের মূল্য খুব করে বোঝে সে। এই দুনিয়ায় রক্তের সম্পর্ক তার ছিল না সঠিক বুঝজ্ঞান আসার আগে থেকে। যারা তাকে ভালোবেসে আগলে রেখেছে তাদেরই রক্ত সম্পর্ক নেই বলে, আপনজন নয় বলে ভাববে কোন সাহসে? আর এখন তার সন্তান আছে। সন্তানের প্রতি এক মায়ের ভালোবাসার কোনো মাপকাঠি হয় না, কিন্তু রক্তের সম্পর্কের একজন এসেছে বলে আগের মতো যদি এই পরিবারটিকে আপন করতে না পারে, জানা অজানায় যা হয়েছে সবটা একপাশে রেখে যদি সেই সম্পর্কগুলো আগের মতো সুন্দর মানসিকতা নিয়ে মূল্যায়ন করতে না পারে, তাহলে তো সে স্বার্থপর হয়ে গেল। আগে কেউ ছিল না বলে ভাগ্য জোরে পাওয়া কাছের মানুষদের মূল্য বুঝেছে, আর এখন উশুসি আছে জেনেছে বলে তার মানসিকতা বদলে গেল। এমনটা কি করে হতে দিতে পারে সে? তাহলে তো সে আর শ্রেয়সীই নয়। কারণ এই যে চাইলেই সব কথা সবার সামনে তুলে খোলামেলাভাবে কৈফিয়ত দিতে পারত না, অথচ এমনটা করেনি। অনেক জটিল বিষয়টা সহজভাবে ভেবে বিশ্বাস রেখেছে, সম্পর্কগুলোকে ধরে রেখেছে। এটাই তো শ্রেয়সীর বিশেষত্ব। সে এমন বলেই সে শ্রেয়সী। বোকা, তাও কোথাও যেন অবিবেচক নয়। অরূপ তুরার বিয়ে ঘরোয়াভাবেই হচ্ছে। কাল রাতে পাওয়া আকস্মিক নিমন্ত্রণে দীপ্ত তার স্ত্রীর সন্তানদের নিয়ে এসেছে, আর উমরান এসেছে শ্রেয়সী ও উশুসীকে সঙ্গে করে। শ্যালক শেরিকার বিয়ে। রাত 12টার দিকে খবরটা পেয়ে অবাকই হয়েছিল তারা। আজ এখানে এসে সবটা পরিষ্কার হলো। জামাইদের কাছে কিছুই গোপন রাখা হয়নি, যা ঘটেছে সবটা জানানো হয়েছে তাদের। তুলি শুরুতে তরুণাকে বিয়ে দেওয়ার বিষয়ে একেবারেই রাজি ছিল না, কিন্তু তরুণার মামা মামির আচরণ শুনে তার মাথা গরম হয়ে আছে। নিজের বোনকে এভাবে প্রত্যাখ্যান করেছে, এই বিষয়টা কিছুতেই মেনে নিতে পারছে না সে। তাদের বাড়ির মেয়েদের জন্য নিশানের থেকেও বড় বড় বাড়ির ছেলেদের প্রস্তাব এসেছে। তাকেও কত ঘর থেকে দেখতে চেয়েছিল, কিন্তু সব দিক বিচার করে একবারই এক ঘরে দেখানো হয়েছিল, আর সেই ঘরেই বউ আজ সে। তরুণা কোনো দিক দিয়েই কম নয়, অথচ তার নিজের মামা বাড়ি থেকেই প্রস্তাব রেখে আবার মুখের উপর ফিরিয়ে দিল। এটা কিভাবে করতে পারে তারা? এই নীরব দ্বন্দ্ব আত্মীয় ঘরের সাথে হওয়ায় পরিস্থিতি আরও থমথমে হয়ে উঠেছে। দীপ্ত বউয়ের রাগ দেখে বেশি কিছু বলেনি। নিজের সম্বন্ধীর সঙ্গে সারিকার বিয়ে, বিষয়টা সে মনে মনে উপভোগী করছে। তার বাচ্চারাও খুব খুশি। মামা আর ছোট খালামণির বিয়ে, এই আনন্দে ওদের ছোটাছুটি চোখে পড়ছে। বাড়িটা বিশেষভাবে সাজানো হয়নি, সময় পায়নি কেউই। তরুণাকেই দুবোন মিলে সম্পূর্ণ বউ সাজিয়ে দিয়েছে। সোফায় বসে কাজী সাহেব কিছু লিখছেন, পাশে অর্ণবের বাবা আর চাচা। উমরান বসে বসে সবটা লক্ষ্য করছে। কোলে উশসী, নতুন জায়গায় সে শান্ত নেই, তাই নাই করছে। গায়ে নতুন জামা, মামার বিয়েতে এসেছে, সে কি সাজবে না? সামনে টেবিলে রাখা পায়েসের বাটি থেকে অল্প অল্প করে চামচ তুলে খাওয়াচ্ছে তাকে তার বাবা। উমরান দুই ব্যস্ত শাশুড়ির দিকে তাকায়। উশসীর জন্য আরও খাবার নিয়ে আসছে ট্রে ভরে। আরে আর কিছু দেবেন না প্লিজ।
অনুরোধ করে বলে সে। পায়েস শেষ করতে ওর অনেক সময় লেগে যাবে। তা বললে কি করে হয় বাবা? প্রথমবার নানার বাড়ি এসেছো, পেট পুড়ে না খেলে হয়? মোর কাছে থেকে জেনে নিও, ও এসব খুব পছন্দ করে। অল্প অল্প করে সবখান থেকে খেয়ে দেখো, নানির হাতের রান্না খেয়ে দেখো। গালে হাত বুলিয়ে আদর করে দেন তিনি। উমরান দীর্ঘশ্বাস ফেলে সম্মতি জানায়। কিছু করার নেই, সে নিজেও খেয়েই বসেছে। দীপ্ত আর সেই দুজনকেই টেবিল ভরে নাস্তা ধরিয়ে দিয়েছিল। অল্প অল্প করে খেয়েছে, অত খাবার আপ্যায়নের জন্যই হয়, খাওয়া যায় না। খাওয়ার সময় সবটা জানানো হয়েছিল তাদের। উমরান বিশেষ কোনো মত দেয়নি। শ্রেয়সীকে অর্ণব তুনার বিয়েতে খুশিই লাগছে। সে যদি কম বয়সে বিয়ে না দেওয়ার কথা তোলে তাহলে নিশ্চিত তাদের ইতিহাস টেনে কথা শুরু করবে মেয়েটা। তাছাড়া এই বিয়েটা কেবল পড়িয়ে রাখা হবে। অর্ণব MBBS শেষ করে বিদেশ যাবে FGS করতে। সার্জন হয়ে ফিরলে তখন সবাইকে জানিয়ে বড় অনুষ্ঠান করা হবে। তবে আজকের বিয়ের খবর তুর্নার মামা বাড়িতে যে পৌঁছাবে এতে কোনো সন্দেহ নেই। হয়তো তুর্নার বাবাই মিষ্টি নিয়ে যাবে। তুর্নাকে নিয়ে আসতে বলা হলো। অর্ণব তখন নিজের রুম থেকে বেরিয়েছে, গায়ে সাদা পাঞ্জাবি, হাতের ভাঁজ ঠিক করতে করতে দীপ্তর সঙ্গে কথা বলতে বলতে বের হয়। পাশের ঘর থেকে শ্রেয়সী আর তুলি তুর্নাকেও বের করে আনে। শ্রেয়সীর উষসীর কান্না শুনে তুলিকে বলে, আপু, ওকে তুমি আস্তে আস্তে নিয়ে এসো, উশি কাঁদছে, হয়তো যাই আমি। তুলি সম্মতি জানায়। তুর্না অর্ণবকে দেখে আর কোনো কিছু না ভেবে শাড়ির সামনে তার দিকে এগিয়ে আসে। অর্ণব ভাইয়া। অর্ণব ফিরে তাকায় সেই উদ্গ্রীব যাকে। বধূ বেশে তুর্না, তার জন্যই এ সাজ। আপাদমস্তক একবার দেখে নেয় সে। প্রথম দিনে সেই অনুভূতিটা আবার ফিরে আসে অকস্মাৎ। তবে আজ তুর্নার চোখে লাজুকতা নেই, তার জায়গায় একরাশ প্রশ্ন, বিস্ময় আর অভিমান। বল। তুমি দুদিন আগে আমাকে কি বলেছিলে? তো তো মানে? গলা ভেঙে আসে তার। এসব কি? আমাকে বউ সাজিয়ে ফেলেছে, আজ বিয়ে? এসবের মানে কি? বলতে বলতে চোখের জল ছেড়ে দিল তোরা। সারাদিন ধরে বিস্ময় ঠিকমতো কথা বলতে পারেনি। আজ হঠাৎ নিজের বিয়ের খবর শুনে মাথায় ঢুকতে সময় লেগেছে। যখন বুঝেছে সবার আগে অর্ণবের কথাই মনে আসে। তার সব সমস্যার সমাধান থাকে অর্ণব ভাইয়ের কাছেই থাকে। বোনেরা কোনো জবাব দেয়নি। বাবা মাকে বোঝাতে যাওয়া মানে অযথা গলা শুকানো। কারণ তুর্নাকে বিয়ে দিতে তারা কতটা উদ্গ্রীব তা সে জানে। তাই শুধু অর্ণবের সঙ্গে কথা বলতে চেয়েছিল। একটু কেঁদে কুটে বললেই হবে, সবাইকে মানিয়ে নেবে তার অর্ণব ভাইয়া। কিন্তু সে সুযোগ কেউ দেয়নি তাকে। এইমাত্র দেখা হলো, সে তো অর্ণব বাড়ি ফিরেছে এটাই জানতো না। না হলে সবার কাছে ফোন খুঁজতে হতো না ওভাবে, নিজে দেখা করে নিত। দীপ্ত ইশারায় তুলিকে নিয়ে সরে গেল। দুজনে নিচে চলে যায়। মানে আজ বিয়ে হবে? অর্ণব বলে। কিন্তু কেন? চোখ ভর্তি জল নিয়ে প্রশ্ন করে তোরা। ওসব তো থেমে গিয়েছিল, আবার কেন? তাও সরাসরি বিয়ে? কার সঙ্গে বিয়ে? কিসের কি? কিছুই বুঝতে পারছি না। অর্ণব এগিয়ে এসে খুব সাবধানে তার চোখের জল মুছে দেয়। আমাকে বিশ্বাস করিস? অবশ্যই করি, কিন্তু বিশ্বাস করলেই হবে। সবটা যেভাবে হচ্ছে হতে দে। বিয়ের পর কিছু বদলাবে না। তোকে কারোর সাথে বিয়ে পড়িয়ে রেখে পড়াশোনা করাতে চাইছিল না চাচাচাচি। তাই শুধু বিয়েটাই হবে। তুই আগে যেমন ছিলি তেমনই থাকবে। তাই যা যা বলা হবে করবি, বুঝেছিস? আজ আমাদের বিয়ে। তোমারও বিয়ে? হতবাক প্রশ্নাত্মক দৃষ্টি তার। অর্ণবের চোখ দুটো হেসে উঠল এই অতি চালাক ইস্টে পাকার বোকামি দেখে। হ্যাঁ, তোর আর আমার বিয়ে। চোখে চোখে রেখে জবাব দেয় সে। বিস্ময়, আনন্দ, দ্বিধা সব মিলিয়ে তোরা কথা হারিয়ে ফেলে। সে যে এখনই বিয়ে করতে চায় না এই কথাটাও মাথায় আসছে না। হুঁশ থাকলে হয়তো কান্নাকাটি করে বিয়ে থামিয়ে দিত, কিন্তু এখন সে শুধু বলে, আমি কিন্তু শ্বশুরবাড়ি যাব না এত তাড়াতাড়ি। বলেছি তো, আগের মতোই থাকবে সব। সবটা এখনো পুরোপুরি বুঝতে না পারলেও অর্ণবের আশ্বাসে তোরা মাথা নাড়ে। এখন চল। বলে সে তুর্নার হাত ধরে 5 আঙুলের ফাঁকে আঙুল গলিয়ে তাকে এগিয়ে নিয়ে যায়। শাড়ি সামলাতে পারছে না তুর্না। এক হাতে কুচি ধরে রাখলেও ভারসাম্য ঠিক হচ্ছে না। অনেক দিন পর শাড়ি পরেছে সে। মরিয়াপু একবার পরিয়ে দিয়েছিল সেই কবে। এরপর অর্ণব ভাইয়া মানা করে দেওয়ায় আর পরা হয়নি। মেহমান এসেছে? মেহমান কেন আসবে? আজ না আমাদের বিয়ে?
ও, অর্ণব মাথা নাড়ে। মোবার তুলে এসেছে দুলাভাই আর বাচ্চাদের নিয়ে, আর কেউ না। কপালের দুই পাশে চিকন করে নামানো চুল চোখে এসে পড়ছিল। বিরক্ত হয়ে চুল সরাতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যেতে চাইল তুনা। আহ! অর্ণব তৎক্ষণাৎ কোমর আগলে ধরে ফেলে। তুনার সামনে দাঁড়ায়, কিন্তু শাড়ির ফাঁক দিয়ে উদরে অর্ণবের স্পর্শ টের পেয়ে সে এক মুহূর্ত থেমে যায়। অস্বস্তিটা লুকিয়ে খুব সাবধানে নিজেকে সরিয়ে নেয়। এমনটা কখনো হয় না অর্ণবের সাথে তার। সে এরূপ বিষয়ে সচেতন থাকে, যতই দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ ঘনিষ্ঠ বন্ধন থাকুক। আর অর্ণব অবশ্যই এত অসচেতনভাবে কখনো স্পর্শ করে না তাকে। আজ হঠাৎ এমনটা কিভাবে হয়ে গেল জানে না তোরা। একটু ঘেমে উঠল সে। অর্ণব ভাইয়া নিশ্চয়ই খেয়াল করেনি, তাই ওভাবে ধরে ফেলেছে। অর্ণব তার ভাব বুঝে নীরবে হেসে ওঠে। কোনা চোখে একবার তাকিয়ে আবার তার হাত ধরে নেয়। দুজন পাশাপাশি সোফায়। তুনা ততক্ষণে তার বিয়ে কার সাথে তা জেনে গেছে। থম মেরে বসে আছে সে, একবারও চোখ তুলে তাকায়নি কারো দিকে। পাশে অর্ণব তার দিকেও তাকাচ্ছে না। সেই তখন নিয়ে এসে যেখানটায় বসিয়েছে সেখানেই নতমস্তকে জমে বসে আছে। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো। তুনার এক হাত অর্ণব আড়ালে নিজের হাতের ভাঁজে নিয়ে নিয়েছে। মেয়েটার হাতটা কেমন নিস্তেজ প্রাণহীন। অর্ণব সেটা বুঝতে পেরে আলতো করে হাত নাড়ায়। নিজের উপস্থিতি, নিজের স্পর্শটা তাকে বোঝাতে চায়, কিন্তু তুনার সাড়া নেই। চারপাশে সবাই ঘিরে আছে। মৃন্ময়, তুলি, শ্রেয়সী যে যার মতো ছবি আর ভিডিও নিচ্ছে মুহূর্তটাকে ধরে রাখার জন্য। কিছুক্ষণ পর কাজী সাহেব তুনাকে কবুল বলতে পারেন। একবার, দুইবার, তিনবার, কিন্তু যতবার কবুল বলতে বলা হচ্ছে ততবার তুনা যেন আরও নিজের ভেতর গুটিয়ে যাচ্ছে। ঘোমটা দেওয়া মুখটা মাথা নিচু করে রাখায় ঠিক করে দেখাও যাচ্ছে না। তুনার মা এগিয়ে এসে পাশে দাঁড়াতে চাইলে অর্ণব হাত তুলে তাকে থামায়। সে একটু ঝুঁকে তুনার দিকে মুখ এনে নিচু গলায় বলে, কবুল বল তোর না। না। কণ্ঠটা এতটাই নিচু ছিল যে অর্ণব ছাড়া আর কেউ শুনতে পায়নি। সে নত মুখটার দিকে তাকিয়ে আরও নরম স্বরে জিজ্ঞেস করে, আমি বিয়ে করবি না? তুনার শ্বাস ঘন হয়ে আসে। অর্ণব তার দিকে তাকিয়ে আছে বুঝে এসে চোখ তুলে তাকানোর সাহস পাচ্ছে না। কয়েক সেকেন্ডের নিস্তব্ধতার পর খুব আস্তে বলে, কবুল। কাজী সাহেব বলেন। কাজী সাহেবের সঙ্গে সঙ্গে সবাই একসাথে আলহামদুলিল্লাহ পড়ল। তারপর অর্ণবকে কবুল বলতে বলা হলে সে তিনবার নির্দ্বিধায় বলে দেয়। কাজী সাহেবকে খাইয়ে দাইয়ে সম্মানের সহিত বিদায় জানানো হয়। তুনা ক্রমেই আরও গুটিয়ে যাচ্ছে দেখে অর্ণব বেশিক্ষণ তার পাশে বসে থাকলো না। উঠে দাঁড়িয়ে সরে গেল। দীপ্ত সুযোগ ছাড়ল না, শম্ভুদিকে নিয়ে হালকা পচানি শুরু করলো। অর্ণব গিয়ে উমরানের পাশে পুরুষদের মধ্যে বসে পড়ল। অন্যদিকে শ্রেয়সী আর তুনি মিলে তুনাকে ধীরে ঘিরে ধরে অনেকক্ষণ ধরে নানান কথা বোঝাতে থাকে। সাজানোর সময় সব কিছু খুলে বললে তুনা আপত্তি করবে বলেই কিছু জানানো হয়নি। সেই কথার জন্য দুজনেই ক্ষমা চেয়ে নিল। একের পর এক নানানভাবে সান্ত্বনা দিতে লাগলো তারা, কিন্তু তুনা কোনো কথারই জবাব দিল না। অর্ণব পাশ থেকে উঠে যাওয়ার পর তার মধ্যে যেন সামান্য স্বস্তি নেমে এলো। যে মানুষটা পাশে থাকলে স্বস্তি আর নিজেকে নিরাপদ লাগার কথা, আজ তার উপস্থিতি সবচেয়ে অস্বস্তিতে ফেলছে তাকে। মুখটা সেই ঘোমটা সহিত আড়াল করে রেখেছে নতমস্তকে, একদম যেন নতুন বউ। বাচ্চাদের একজন একজন করে তুনার পাশে এনে ছবি তোলা হলো। বউয়ের সাথে ছবি তুলতে আগ্রহী তারা। পরে সবাই মিলে একসাথেও তোলা হলো। শেষে শুধু বোনেরা মিলে আরও কিছু ছবি তোলে। অনেকক্ষণ পর উমরান নিজেদের আলাপ ছেড়ে বলে ওঠে, আই থিঙ্ক এবার তুনাকে উপরে পাঠিয়ে দিলে ভালো হয়, ওর একটু স্পেস দরকার। কথাটা শুনে অর্ণব মনে মনে স্বস্তি পেল। বাবা আর চাচা তখন তুনার মামা বাড়িতে খবর পাঠানো নিয়ে আলোচনা করছে। মা আর চাচিও পাশে। এতজনের সামনে তুনাকে ওপরে পাঠানোর কথা বলতে তার অস্বস্তি হচ্ছিল, লজ্জাও লাগছিল। তুনার দিকে তাকালেই বোঝা যাচ্ছে সে কতটা নার্ভাস। শেষমেশ মৌরি আর তুলি দুপাশ থেকে ধরে তুনাকে নিয়ে ওপরে চলে গেল। বাচ্চারাও উৎসাহ নিয়ে তাদের সঙ্গে চলে যায়। তোর না এভাবে থ মেরে বসেছিলি কেন? রাগ করেছিস সবার ওপর? আরে তোর বাপের বাড়ি শ্বশুর বাড়ি এক, এখন এর চেয়ে খুশির আর কি দরকার? শ্বশুর বাড়ি যাবি না বলেছিলি না? তোর ইচ্ছা পূরণ হলো দেখ। দুজনে নানানভাবে তুনার সাথে কথা বলতে চাইল, নানানভাবে বোঝাতে থাকলো, কিন্তু তুনা একটা ফিরতি জবাব দেয়নি।
শেষে রুমে রেখে আবার কিছুক্ষণ সান্ত্বনা দিয়ে দুবোন চলে আসে নিচে। তারা চলে যেতেই তুর্না সবার আগে দরজায় খিল লাগালো, তারপর খাটের ওপাশে গিয়ে ওতে হেলান দিয়ে ফ্লোরে বসে পড়ে। দুহাতে মুখ ঢেকে ঘন ঘন শ্বাস টেনে বসে থাকে কিছু পল। তাতে বোধহয় কাজ হলো না। সেকেন্ড কয়েক যেতেই মুখ তুলে বিছানা থেকে নিজের একটা ওড়না টেনে নেয়, ওটাই নিজেকে ঢেকে ফের মুখখানা আড়াল করে। লজ্জায় কি করবে ভেবে পাচ্ছে না সে। অনব ভাইয়ার সাথে কি করে বিয়ে হয় তার, এটা কিভাবে হলো, সবাই কিভাবে এটা মাথায় আনলো, কিভাবে কিভাবে আবার বিছানায় মুখ গুজে নিজেকে আড়াল করে সে। ঘরের আসবাবগুলোকেও দেখতে লজ্জা পাচ্ছে বোধহয়। নিচে কিভাবে যে বসেছিল সবার মাঝে একমাত্র সেই জানে। সময় গড়ায়, তুর্না দরজা খোলে না। বাচ্চারা নতুন বউর কাছে ঘুরঘুর করবে বলে বেশ কয়েকবার দরজা ধাক্কা ছিল, সে খোলেনি। তুলি খাবার নিয়ে এসে কয়েকবার ধাক্কায়, খুল না। এমনকি ডাকে একবার সারা অবধি দিল না। শ্রেয়সী এসে কয়েকবার ডাকে, খোলে না। শেষে ভয় পেয়ে গেল তারা। রাগ অভিমানে কিছু করে বসেনি তো। এমনিতেই মৌরির ঘটনার পর এসব বিষয় নিয়ে আতঙ্ক কাজ করে প্রত্যেকের মনে। তুলি সবাইকে গিয়ে জানালো তুর্নার দরজা খুলছে না। বাবা মা সহ সবাই উঠে আসে। তানিম তোহা ঝগড়া লাগিয়ে কাঁদছিল বলে একজনকে নিয়ে অনব একটু বাড়ির বাইরের দিকে গেছে। বাকিরা উপরে এসে তুর্নাকে ডাকতে লাগলো, টুন্না, মা দরজা খোল, এভাবে লক করে রেখেছিস কেন? দরজা খোল, তোর না কথা বলবো। তুর্না কি করছিস? দরজা খোল না। এই তুর্না। একটাবার সাড়া দিল না সে। আতঙ্কে কি করবে ভেবে পেল না তারা। উমরান বলে, অর্ণবকে ডাকলে ভালো হতো না? ও কিছু বুঝিয়ে বললে বা ক্ষমা চাইলে যদি খোলে। হয়তো ওর উপর অভিমান করে আছে। হ্যাঁ হ্যাঁ, তাই করি। ওরা কথা যদি শুনে। মৃন্ময় এক দৌড়ে নিচে গিয়ে অর্ণবকে ডেকে নিয়ে আসতো। সে এসে জানতে চায়, কি হয়েছে এখানে? দেখ বাবা, দরজা খুলছে না তুন্নাটা। অভিমান করে আছে হয়তো। কিচ্ছু কর না, বসে আবার একটু দেখ তো। নরম করে বুঝিয়ে বল অর্ণব, বকলে আবার ভয়ে খুলবে না। অর্ণব ধমক দিলেই হয়ে যায় তরুণার জন্য। কিন্তু আজ যেহেতু অর্ণবকে নিয়েই সমস্যাটা, তাই সে ধমক দিলে মানবে না ভেবে নরম করে বুঝিয়ে বলতে বলে তারা। অর্ণব সেসব কর্ণপাত করল না। দরজা বন্ধ করে আছে শুনে কপালে ভাঁজ পড়েছে তার। কোল থেকে ভাগ্নেকে তার বাবার কোলে দিয়ে দরজায় একবার নক করে। তুর্না, দরজা বন্ধ করেছিস কি কারণে? দরজা খোল। ধমক না হলেও নরম হয় তার কণ্ঠ। তার কথাই খুলবে বলে মনে হলো না। তুর্নার মা এসে আবার দরজা ধাক্কাতে চাইলে অর্ণব বাধা দেয়। 2 মিনিট অপেক্ষা করো, খুলবে। পারলে এখান থেকে ভিড় কমো। সবাই মিলে ঘিরে আসো, বুঝেই খুলছে না। বেশি বুঝিস? সেই কবে থেকে শুধু আমি আর মৌ দরজা খুলতে বলছি, ওকে খুলছেই না। সাথে সাথে খট করে দরজা খোলার আওয়াজ হয়। তুর্নার কণ্ঠ কানে এলো। খুলেছি আমি, কেউ ঢুকবে না, খবরদার। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। দীপ্ত বলে, আমার মনে হয় সবার এখান থেকে যাওয়া উচিত। আর শালাবাবু চাইলে একটু ভেতরে গিয়ে কি সমস্যা জেনে নিতে পারো। বড়রা এ কথায় তাদের দিকে নজর ঘুরিয়ে তাকিয়ে চলে গেল। সব যখন ঠিকঠাক আছে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই। তারা যেতেই অর্ণব কোনো দিক না তাকিয়ে অল্প করে দরজা খুলে আকস্মিক ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। 2 সেকেন্ডে ছেলেটা কি করলো কেউ তৎক্ষণাৎ ধরতে পারেনি। বুঝতেই শ্রেয়সী লজ্জা পেয়ে গেল। দীপ্ত শব্দ করে হেসে দেয়। উমরান এক নজর সবাইকে দেখে এখান থেকে সরে যাওয়ার জন্য বলতেই নিচ্ছিল। তুলি গিয়ে দরজা ধাক্কাতে চায়। উমরান কপাল কুঁচকে নিল। মেয়েটা পাগল নাকি? কিন্তু দীপ্ত তা হতে দেয়নি। আটকে নেয় সহধর্মিণীকে। কি করছো তুলি? চিন্তা উৎকণ্ঠায় সবাইকে উপেক্ষা করে ঢুকে পড়েছে হয়তো। তুমি দরজা ধাক্কালে লজ্জায় পড়ে যাবে দুজনে। বেচারি শালিকা সেই থেকে লজ্জায় মুখ তুললে তাকাচ্ছে না। কিন্তু তুর্না কাউকে না ঢুকতে বলেছিল। ওর কত রাগ তুমি জানো? কেঁদে কুটে বাড়ি মাথায় তুলবে। ওটা বেশ পারে তুর্না। তখন আমার ভাইটা আরও বেশি লজ্জায় পড়ে যাবে। বেশি বুঝো তুমি, কিচ্ছু হবে না। অর্ণব সামলে নেবে। স্বামী হয় এখন সে, আগের সম্পর্ক আর নেই। বউকে একা রুমে সামলানোর অনেক টেকনিক থাকে পুরুষ মানুষের কাছে। তুমি এত চিন্তা করো না তো, চলো এখান থেকে। দুজন এখন স্বামী স্ত্রী মাথায় আসতেই দীপ্তর কথাই ঠিক মনে হলো। সে নিজেও বিবাহিত কিনা, তবে ছোট বোনের স্বামীর সামনে কিছুটা অপ্রস্তুত হয়।
যাও যাক প্লিজ। এভাবে দরজার সামনে দাঁড়িয়ে ডিসকাস করছি বিষয়টা আমাদের জন্য এম্বারেসিং। অর্ণব বুঝলে অপ্রস্তুত হবে। সো উই শুড লিভ আই গেস। উমরানের কথায় সরে গেল তারা, নিচে চলে যায়। তুরা সাজ পোশাক বদলায়নি, তবে শাড়ি কিছুটা অগোছালো হয়েছে আগের চেয়ে। আঁচল আর কুচিগুলো হালকা হয়ে এসেছে। সে দরজা খুলে দিয়ে আবার সোজা বিছানায় কাত হয়ে শুয়ে পড়েছে, দু হাতে মুখ ঢেকে। অনব নিঃশব্দে দরজা খুলে ঢোকে। তাকে কাত হয়ে হাতে মুখ গুজে শুয়ে থাকতে দেখে কপালে ভাঁজ ফেলে পূর্ণ দৃষ্টিতে তাকালো। ধীরে পাশে এসে বসে। নিঃশব্দে শুয়ে আছে মেয়েটা। তার শ্বাস প্রশ্বাসের গতির ছন্দ অনব গুনতে পারছে যেন। শুধু কি মুখ গুজে রেখেছে, না কাঁদছে বুঝতে সে কি কিছুটা ঝুঁকে এলো, তবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেও বুঝতে পারল না। তোর না। ডেকে হাত দিয়ে ঘোমটা একটু সরায়। চট করে মাথা তুলল তোরা। অনবকে দেখে আবার মুখ লুকিয়ে ফেলে। তুমি কেন এসেছো? আমি তো দরজা খুলে দিয়েছি তোমার কথা শুনে। কাউকে না আসতে বলেছিলাম। তুমি আমার কথা শুনলে না কেন তাহলে? দরজা বন্ধ করে কাউকে সাড়া দিচ্ছিস না কেন? সবাই চিন্তায় পড়ে গেছিল। দেখি এদিকে আর তাকা। কি সমস্যা তোর? কিছু না, যাও তো তুমি। অনব ঠান্ডা দৃষ্টিতে কিছু পর তাকায় সেজে গুজে হাতের ভাঁজে মুখ লুকিয়ে রাখা বধুর পানে। রেগে আছিস? ধীর কণ্ঠে জানতে চায় সে। উহুম, অভিমান? না। তাহলে আমাকে বিয়ে করতে হয়েছে বলে অখুশি তুই? অর্ণব ভাইয়া, এখান থেকে যাও না। অনব পাশ ঘেঁষে তুরার মুখ থেকে হাত সরিয়ে নেয়। গালে হাত রেখে নিজের দিকে ফেরায় সে। কিছুটা ঝুঁকে এসে চোখে চোখ রাখে। চাপার স্বরে জানতে চায়। আমাকে বিয়ে করায় অখুশি তুই? তুরা আবার আগের মতো নিজেকে লুকাতে চায়। অনব দিল না। গালে রাখা হাতটা দৃঢ় করেছে। তুনার অস্বস্তি হচ্ছে নিজের মুখের ওপর অনব ঝুঁকে থাকায়। চোখ বন্ধ করে ফেলে। তেমন কিছু না, তুমি চলে যাও। আমাকে একা থাকতে দাও প্লিজ। দেব না একা থাকতে। আমার সাথে কথা বল তুই। তোর মন খারাপ আমার সাথে বিয়ে হয়েছে বলে? না। তাহলে? তুনা নিরুত্তর। চোখ কাঁপছে তার, গালের লাল লারিমা। অনব চোখ ঘুরিয়ে তার দেখে হঠাৎ বলে, তুই কি লজ্জা পাচ্ছিস তোর না? হ্যাঁ। সে গাইগুই না করে ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিতে নিতে সোজা বলে দিল। অনবের ঠোঁট বাঁকিয়ে হেসে ওঠে। আমাকে লজ্জা পাচ্ছিস? তুনা জবাব দিল না। ঢোক গিরে শুধু বন্ধ চোখের পাতা তীর তীর করে কাঁপছে। এই তোর না। ধীর কণ্ঠে ডাকে অনব। আমাদের বিয়ে কেন হলো? এটা কিভাবে হতে পারে? কেন দেখিসনি একটু আগে কবুল বলে বিয়ে করেছি। কিন্তু তোমার সাথে কি করে আমার বিয়ে হয়? এসব কে বলেছে? আমাদের বিয়ের কথা উঠলো কেন? বাবা মায়ের মাথায় এসব কি করে আসে? আমি চেয়েছি বলে হয়েছে। আর ওরা সবাই আমার কথাই রাজি হয়েছে। তুনা চমকে তাকায় সোজা সাপটা জবাবে, কিন্তু চোখ খুলতেই অনবকে এখন এত কাছে দেখে ফের চোখ খিচে নিল। সময় নিয়ে জানতে চায়। তুমি বলেছো? হ্যাঁ আমি বলেছি। কেন বলেছো? কারণ আমি চেয়েছি তুই আমার জন্য শাড়ি পরবি, বউ সাজবি, আমাকে লজ্জা পাবি, ঠিক এখন যেভাবে বউ সেজে লজ্জা পাচ্ছিস। বলতে বলতে বুকের উপর হালকা হয়ে আসা আঁচলটা উপরে তুলে দিল সে অতি সাবধানে। কিন্তু তুমি তো এমন ছিলে না। আমাদের সব কিছু অন্যরকম ছিল। অনব তার গায়ের দুপাশে বিছানায় হাত রেখে ভর দিয়ে আরেকটু কাছে এগিয়ে আসে। নিঃশ্বাস ফেলে বলে, ছিল, অনেক কিছুই ছিল। তুই বুঝতে পারিসনি, আমি তোকে বুঝতে দিইনি। এখন বোঝাচ্ছি, তাই বুঝতে পারছিস। তুনা ঘন ঘন শ্বাস টেনে নিরুত্তর থাকে। অরব সদ্য বিবাহিত সহধর্মিণীর দুপাশে কপালের চুল সরিয়ে দেয় সাবধানে ছুঁয়ে। শোন, অর্ণব ধীরে বলে, আমি বলেছিলাম আমাদের বিয়ে একসাথে হবে, আর সেটা হয়ে গেছে। তোকে শ্বশুর বাড়ি পাঠাবো না বলেছিলাম, পাঠাচ্ছিও না। এখানেই থাকবি, এই ঘরেই। একটু থেমে শ্বাস নেয় সে। আগের কিছু বদলাবে না তোর না। অভিমান করিস না তুই। ঠিক যেভাবে আগে ছিলি সেভাবেই থাকবি। আমি কাল ভোরের ট্রেনে চলে যাব। অসময়ে অনেক দিন ছুটি কাটিয়ে ফেলেছি। ফাইনাল ইয়ার আমার আর ছুটি পাবো না। ডক্টর হয়েই বের হব। তারপর দেশের বাইরে যাব, আর আরও ডিগ্রিও নিতে। এখানে থাকবো না, আর চিন্তা নেই। কণ্ঠে তখন স্থিরতার এক রাশ কোমলতা। তুই তোর মতো থাকবি, যেমনটা চাচ্ছ হয়েছিলি। মেয়েকে কারোর নামে পবিত্র সম্পর্কে বেঁধে দিয়ে পড়াশোনা করাবে, ঠিক তেমনই। আরেকবার গভীর শ্বাস নেয় সে।
আমি তোর কাছাকাছি থাকবো না, তুই নিজের মতোই থাকবি, সব আগের মতোই চলবে। শুধু সবসময় মনে রাখবি, আমার বউ তুই। একটু থেমে যোগ করে, এই কথাটা ভুলে যাবি না, ঠিক আছে? তুমি চলে যাবে? হ্যাঁ, সার্জন হব। বলেছিলাম না একবার? ওটার জন্যই দেশের বাইরে যাব, তারপর ফিরে আবার বউ বানাবো তোকে। অর্ণব ভাইয়া, আমার লজ্জা লাগছে। বুকের উচ্চগতির শ্বাস প্রশ্বাস হৃৎপিণ্ডের কাঁপনের জানান দিচ্ছে তার। অর্ণবের যেমন বুকের ভেতর ঘূর্ণিঝড় বইছিল, সেবার আজ তুলনারও তাই হচ্ছে বুঝি। অর্ণব মনোযোগের সহিত তার লাজে রাঙা মুখখানা আর শ্বাস প্রশ্বাসে গতি পর্যবেক্ষণ করতে করতে নরম দৃঢ় কণ্ঠে বলে, লাগুক, আমার তোকে লজ্জা পেতে দেখতে ভালো লাগছে। তুলনার কানের দুল ছুঁয়ে দিয়ে বলে, চোখ খুলতো, একটু লজ্জা ভাঙবে তোর। তুলনা দ্রুত গতিতে মাথা নাড়ালো, খুলবে না চোখ। চুমু খাবো তোকে। তার ঠোঁটে অতি সাবধানে তর্জনী আঙুলের স্পর্শ দেয়। আমার চোখে চোখ রেখে তাকাতে পারলে গালে নয়তো ঠোঁটে। তুরা চমকতি নয়নে তাকায় চুমুর কথা শুনে, কিন্তু 2 সেকেন্ডের মতো অতি নৈকট্যে থাকা পুরুষটির সাথে দৃষ্টির মিলন হয়েছে শুধু। তুরা এর মধ্যে গালে এক জোড়া অধরের স্পর্শ পেয়ে যায়। বিষয়টা বুঝে উঠবে তার আগে অন্য গালেও এসে ঠেকল সেই অধর দুটো, পরপর তীর তীর করে কাঁপতে থাকা চোখের পাতায়। হতভম্ব তুর্না শ্বাস আটকে শুয়ে থাকে। অর্ণব চলে গেছে তার গালে নিজের স্পর্শ এঁকে দিয়ে, কানে কানে একটা কথা বলে গেছে যাওয়ার আগে। অর্ণব ভাইয়া তাকে ভালোবাসে, এটাই তো বলেছে। বিস্মিত স্থির তুর্না। পৃথিবীটা একদিনই অসহ্য দেখতে বাহারি রঙে রাঙিয়ে গেছে বুঝি। অর্ণব বের হওয়ার মিনিট 5 পরে হুড়মুড় করে রুমে ঢুকে পড়ে শ্রেয়সী আর তুলি। তুর্না তখনও বালিশে মাথায় এড়িয়ে শুয়ে আছে, চোখ দুটো বন্ধ, শ্বাস প্রশ্বাস ঘন আর অস্থির। তোর না কি রে, ঘুমিয়ে গেলি নাকি? মুখে কথাটা বললেও চোখের পাতার কাপড়েই বোঝা যাচ্ছিল সে ঘুমায়নি। তাই তুলি হাত ধরে টেনে তাকে বসায়। তুনা আর নিজেকে ধরে রাখতে পারে না, বোনের বুকে শরীর এড়িয়ে দিয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। তুলি আর শ্রেয়সী দুজনেই অবাক হলো। কি হলো তোর না, কাঁদছিস কেন? ভাইয়া কিছু বলেছে তোকে? দরজা বন্ধ করে রেখেছিলি বলে বকেছে? শ্রেয়সী তার মাথায় হাত রেখে বিচলিত কণ্ঠে প্রশ্ন রাখে। কাঁদতে কাঁদতে তুনা মাথা নাড়ে। না। তাহলে এমন করে কাঁদছিস কেন? তুলি পিঠে হাত বুলিয়ে বিচলিত হয়ে জানতে চায়। আমার লজ্জা লাগছে আপু। ফোপাতে ফোপাতে বলে তুনা। আমি কিভাবে সবার সামনে যাব? অর্ণব ভাইয়ের সামনে যাব কিভাবে? গালের ভেতর ভেতর কান্না স্বরে বলে সে। তুনার স্বভাবটার সঙ্গে তারা পরিচিত, তাই বুঝতে সময় লাগে না। তুলি আদর করে মাথায় চাপড় দেয়। ফাগলি, লজ্জার কি আছে? আমাদের কি বিয়ে হয়নি? বাচ্চার মা হয়ে বসে আছি, এত কিসের লজ্জা বল? তুনা ফিস ফিস করে বলে। অর্ণব ভাই আমাকে চুমু দিয়েছে। শ্রেয়সী এক ঝটকায় হেসে উঠতে গিয়েও সামলে ধমক দেয়। তোর না, এসব কথা বলতে নেই, ছি ছি। মানুষ শুনলে কি বলবে বল? তুলি অবশ্য পাত্তা দেয় না, উল্টো হেসে চোখ বড় করে জানতে চায়। তাই নাকি? আমার ভাইয়ের মধ্যে তোকে চুমুও দিয়ে দিল? থাক, কোথায় চুমু দিয়েছে, ঠোঁটে না গালে? আপু, শ্রেয়সী চাপা স্বরে থামাতে চায়। গালে। তুনা আরও লাজুক হয়ে ফোপাতে ফোপাতে বলে। আর বলেছে আমাকে ভালোবাসে। আমার খুব লজ্জা লাগছে আপু। অ্যাঁ, তুলি হেসে ওঠে। গালে চুমু খেয়েছে বলে এখন লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছিস। 2 দিন বাদে দেখবি অবশিষ্ট লজ্জাও ভাঙিয়ে দেবে। তখন শুধু আমাদের বলবে না, ভালোবাসা চাইবেও না। তখন তো মনে হয় তোকে খুঁজেও পাওয়া যাবে না। ফাগলি। একটু থেমে বোঝানোর সুরে বলে। শোন, এসব কাউকে বলবি না। বর যদি প্রেম দেয়, চুপচাপ প্রেম নিতে হয়, সবাইকে বলে বেড়াতে হয়, বুঝেছিস? উমরান স্ত্রীর সন্তান নিয়ে সওদাগর বাড়ি এসেছিল দুপুরে খাবার দাবার সেরে। সকালে শ্রেয়সীকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিল বলে সকালের দিকে আসতে পারেনি তারা। বিয়ে হয়েছে তাদের আসার পর বিকেলে। আজ রাতটা এখানে কাটিয়ে কাল সকালে চলে যাবে। তাদের বাড়িতেও মেহমান। উমরানের বোন জামাই ভাগিনা ভাগিনী আছে। বাড়িতে মেহমান রেখে এখানে বেশি সময় কাটানো ভালো দেখাবে না। তবুও রাতটুকু কাটিয়ে যাবে ঠিক করেছে। ভাইয়ের বিয়ে বোনও এসেছে শ্বশুর বাড়ি থেকে।
আজই চলে যেতে হলে শ্রেয়সীরও একটু মন খারাপ লাগবে। তারা সকাল থেকে হাসপাতালে ছিল, সেখান থেকে আবার এখানে আসা, সব মিলিয়ে কিছুটা ক্লান্তি হতে পারে ভেবে উমরানকে শ্রেয়সী আগে যে রুমে থাকতো সেখানে বিশ্রাম নিতে দেওয়া হলো। মেয়েকে নিয়ে বিছানায় আছে সে, হেডবোর্ডে হেলান দিয়ে ফোনে জরুরি কিছু দেখছে, আর গায়ের ওপর উশুসি গড়াগড়ি খাচ্ছে খেলতে খেলতে। মিনিট দুয়েক পর শ্রেয়সী এলো ব্যস্ত কদমে, হাতে একটি বাটি আর গ্লাস বিছানার পাশে টেবিলে রেখে দিল। ব্যাগ থেকে উশুসির জন্য নরম পোশাক বের করতে করতে বলে, আপনি কি ঘুমাবেন একটু? কাল রাতেও বাড়ি ফিরেছেন রাত করে, বাড়ি থেকে হসপিটাল, হসপিটাল থেকে বাড়ি, আবার এখানে। ক্লান্ত লাগবে তো, একটু ঘুমান না হয়। আমি উশিকে মৃন্ময়ের কাছে দিয়ে আসি। এক হাত মেয়ের পিঠে ফোন হতে দৃষ্টি সরিয়ে এক নজর শ্রেয়সীকে দেখে আবার ফোনে নজর দিল উমরান। না, এখানেই থাকুক, আমি ঘুমাবো না। উশুসিকে টেনে ওপরে তোলে। এই, পোশাকগুলো চেঞ্জ করে দাও তো ওকে, গায়ে র্যাশ হচ্ছে। হ্যাঁ, ওর পোশাকই বের করছি। ব্যাগ হাতড়ে দেখতে দেখতে জবাব দেয়, তুমি কি করছো? এত তাড়াহুড়া লাগাচ্ছ যে? মা তার 2 জামাইয়ের জন্য কিছু ডেজার্ট বানাচ্ছে। এ একটা আমার ভীষণ পছন্দের আগে থেকেই, কিন্তু রেসিপি জানি না, শিখে নিব এখন। উৎফুল্লতা তার চোখে। বাড়ি গিয়ে ওটা বানাবো। আপু, ভাইয়া, এমির, আরাবি সবার পছন্দ হবে, দেখবেন। উশুসির পোশাক খুঁজে পেল। মাম্মা, আমার লক্ষ্মী, এদিকে এসো দেখি। উশুসি এক হাতে পাপার বুকের উপর বা বা করে খেলতে খেলতে টেনে টেনে অনেকটা খুলে ফেলেছে গায়ের পাথর। নেটে ডিজাইন করা পোশাকটা। শ্রেয়সী ওটা খুলে নিল সাবধানে, নরম থেকে একটা পরিয়ে দিতে দিতে বলে, কিছু দরকার হলে আমাকে ডাকবেন। এখানে মিল্কশেক আর বাটিতে মাফিন রেখেছি, গাইগুই করলে খাইয়ে দিয়েন। উমরান সম্মতি জানে। গম্ভীর চিত্তে কিছু ভাবছে সে। শ্রেয়সী চলে গেল। উশুসি নরম পোশাক পরে আরাম বোধ করছে, নিজে নিজে খেলতে লাগলো। ফোনে শ্রেয়সী ডাক্তারের পাঠানো একটা ইমেল চেক করছিল উমরান। কপালে ভাঁজ ঠোঁট চেপে কিছু ভাবনা চিন্তা করতে করতে আনমনে অনুদ্দেশ্যে তাকালো। ওয়ার্ড্রোবের ওপর একটা ওষুধের বক্সে চোখ পড়তেই মেয়েকে নামিয়ে একটু বসায়। গায়ের শার্ট নামিয়ে উঠে এলো ওটার কাছে, হাতে নিয়ে খুলে দেখলো ওষুধগুলো। কী ভেবে ফোনে ছবি তুলে মেয়েকে কোলে তুলে নেয়। অনবের রুমের দিকে এগোলো। অনব তার পড়াশোনার দরকারি কিছু কাগজপত্র ঘাটছে। নতুন বর ফ্রেশ হয়ে বের হয়েছে হয়তো, খালিকা। উমরান দরজায় নক করতেই তাকালো সে। হ্যাঁ ভাইয়া, আসুন ভিতরে। গায়ে টি শার্ট জড়িয়ে নিল সে তাকে আসতে বলে। বিয়ের কাগজপত্র খাচ্ছ নাকি? অনব হাসে অল্প করে, কাগজ গুছিয়ে বলে, তেমন কিছু না। গতবারের বেশি দিনের জন্য আশাই সার্টিফিকেট সহ দরকারি পেপারসগুলো নিয়ে এসেছিলাম। যাওয়ার সময় মনে ছিল না নিতে। সেগুলোই গুছিয়ে নিচ্ছে, গুছিয়ে টেবিলে রাখে। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন প্লিজ। উশুসিকে মামার বিছানায় ছেড়ে দেয়, বলে, বসবো না, তোমার সাথে একটু দরকারি কথা ছিল অর্ণব, তাই হঠাৎ বিরক্ত করতে চলে এলাম। বিরক্ত হব কেন? অরবের কপালে ভাঁজ। আপনার কি দরকার বলুন, আমি যথাসাধ্য যে হেল্প করব। উমরান মেয়েকে দেখে শুনে খেলতে দিয়ে অরবের দিকে তাকায়। হ্যাঁ, শ্রেয়সীকে এই অবধি দেওয়া মেডিসিনগুলো লিস্টের দরকার ছিল একটু। ডক্টর চাইলেন আজ। অরব সম্মতি জানিয়ে আলমারি খুলে একে একে সব রিপোর্ট আর প্রেসক্রিপশন বের করো। ফাইলে ভরে সব উমরানের কাছে দিয়ে বলে, এই যে এখানে সব আছে, এগুলো দিলেই হবে। উমরান সম্মতি জানিয়ে সেসব নেয়। একটু দেখে উশুসি সহিত চলে এলো রুমে। ডাক্তারকে ছবি তুলে পাঠায় সব কিছু। মিনিট 10 অপেক্ষার পর ফিরতি মেল এলো। মন দিয়ে দেখে সে ওটা। রান্নাঘরে শ্রেয়সী মায়ের পাশে দাঁড়িয়ে আছে। ফ্রাই প্যানে ব্যস্ত মায়ের হাত। শ্রেয়সী দুধের সঙ্গে সামান্য চিনি দিয়ে ফ্লানের মিক্সার ঘেটে দিচ্ছে। তার কাঙ্ক্ষিত ডেজার্টের রেসিপি শিখছে সে। মা হাত চালাতে চালাতে জানতে চাইল, তো শ্বশুর শাশুড়ি আর ননদ ওরা ওই বাড়ি থেকে এখনো কেউ যায়নি? বলে কিচ্ছু বলেনি তো তোকেও মৌ? শ্রেয়সী হাতের কাজ জারি রেখে মায়ের কথায় নাক কুচকায়। না, ওরা অনেক ভালো মা। এসব মনে করা করি নেই ওদের মধ্যে। আমরা তো আজ চলে যাব ভেবে রেখেছিলাম। আপু মানে উশির ফুপি বলল এত চিন্তা না করতে, আজকের দিনটা যেন থেকে যাই। তাহলে তো ভালোই। আমি আরো ভাবলাম ওরা
ওরা আসার পর যাওয়া হয়নি বলে মনে কিছু নিয়ে বসে আছে। তোর বাপ আর চাচু ব্যাগ গোছাচ্ছে। অর্ণব চলে গেল কতক্ষণ। খালি হাতে কি যাওয়া যায় বল? বাড়ির বানানো কিছু নাস্তা পানি ছাড়া মেয়ে শ্বশুরবাড়িতে যেতে লজ্জা লাগে আমার। এখন অন্য নাস্তা বানাতে কত কি দরকার পড়ে। কতদিন ধরে বলেছি এনে দিতে জিনিসপত্রগুলো, কারোই তো সময় হয়নি। মহাব্যস্ত সবাই, থেমে চুলার আঁচটুকু কমায়। তার উপর গত 4-5 দিন তুন্নার বিয়ে নিয়ে কম ঝামেলা চললো নাকি বাড়িতে? কাল থেকে একটু শ্বাস নিতে পারবো বোধহয়। তুমি এত চিন্তা করো না তো মা, আস্তে ধীরে সব করো। বেশি চাপ নিলে আবার অসুস্থ হয়ে বসে থাকতে হবে, তখন বিছানায় পড়ে থাকলে কিছুই করা হবে না। আর এর চেয়ে ধীরে সুস্থে করো সবটা। আসবো? উমরান ফিরে তাকায়। দরজায় অর্ণব সে সম্মতি জানিয়ে ভেতরে আসতে বলল। জি ভাইয়া, আর কোনো দরকার? ডক্টর কিছু বলেছে নাকি? উমরান ফোনে একটা ছবির সাথে কাগজের কিছু মেলাচ্ছিল। মনোযোগ দিয়ে দেখা শেষে ধীরে উঠে দাঁড়ায়। অর্ণবের দিকে ফের। অর্ণব, এখানে কিছু গরমিল আছে। লুক এট দিস। তুমি যে প্রেসক্রিপশন দিয়েছো ওখানে প্রতি মেডিসিনের টাইম টেবিল দেখলাম। সব মিললেও এই যে এটা কাগজে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। লোরাজেপাম, এটা দিয়েছিল মাত্র 7 থেকে 14 দিনের জন্য। তাহলে ওষুধের বক্সে এখনই এটার পাতা থেকে যাওয়ার তো কথা নয়। 7 থেকে 8 দিন মানে অনেক আগের কথা, প্রায় শুরুর দিকে। খালি পাতা তো স্বাভাবিক জিনিস, পরিষ্কার করতে গিয়েও ফেলে দেওয়ার কথা। টেবিল থেকে বক্সটাও নিয়ে খুলে দেখালো সে, যেটা ওয়ার্ড্রোবের ওপর দেখেছিল। এই ওষুধের সাইড এফেক্ট, মেন এফেক্ট সবটা মাত্র ডাক্তার আমাকে জানিয়েছে। তুমি কি বুঝতে পারছো অর্ণব? হোয়াট এম আই ট্রাইং টু সে? অর্ণব মনোযোগ সহকারে সব কথা শুনল তার। সব কিছু দেখলো। লোরাজেপাম এর পার্শ্ব প্রতিক্রিয়া, মূল প্রতিক্রিয়া এসব সে জানে। এতে ছাড়া ডাক্তার সব কিছু বুঝিয়ে দিয়েছিল এই ওষুধগুলো দেওয়ার সময়। তার জানা মতে সেই শুরুর 10 দিন তারা খাওয়ানো হয়েছিল এটা শ্রেয়সীকে। আর প্রথম দিকের ওষুধগুলো সে নিজেই কিনেছে প্রতিটা। 10 দিন খাওয়ার পর একটাও থাকার কথা না, কারণ এই কোম্পানির লোরাজেপামের এক পাতায় থাকেই 10টা, কিন্তু এখানে পুরো এক পাতার 10টা ওষুধের 8টাই থেকে গেছে। অর্থাৎ নতুন করে আরেক পাতা থেকে 2টি খাওয়ানো হয়েছে। সে চোখ তুলে তাকায় ওমরানের দিকে। আপনি হয়তো বেশি চিন্তা করে ফেলেছেন। এখানে 2টা খাওয়ানো হয়েছে মাত্র। হয়তো আমার অনুপস্থিতিতে ডক্টরের পরামর্শ নিয়েই বাবা এগুলো এনেছে। মাত্র 2টো ভাইয়া। এটা লং টাইম মেমোরি লস তেমন ভূমিকা রাখার কথা নয়। ওমরান সরাসরি না বললেও পরোক্ষভাবে যা বোঝাতে চাইছে তা সঠিক নয়, এটাই বলছে অর্ণব। উমরান তার কথা শুনে শান্ত দৃষ্টিতে তাকায়। টেবিল থেকে কিছু নিয়ে ধরো অর্ণবের চোখের সামনে। আরও 2টো পাতা ওই ঔষধের সম্পূর্ণ খালি। অর্ণব চোখ বন্ধ করে নিলেও গভীর শ্বাস টেনে। বাড়ির কারো কাজ এটা বুঝতে পারছে সে। নিশ্চয়ই বাবা মার মধ্যে কেউ, নাকি দুজনে মিলেই এটা করেছে কি জানি। ভীষণ লো ফিল করো অর্ণব এই মুহূর্তে নিজের পরিবারের মানুষের এই কাজে। এটা ডাক্তার শ্রেয়সী চিকিৎসার শুরুর দিকে দিয়েছিলেন। বড় দুর্ঘটনা, অপারেশন, ভয়ঙ্কর মানসিক ধাক্কা, অ্যাকিউট অ্যাংজাইটি, প্যানিক, ইনসমনিয়া এসব ক্ষেত্রেই ওষুধ দেওয়া হয়। শ্রেয়সীকেও 10 দিনের জন্যই দেওয়া হয়েছিল, একেবারে স্বাভাবিক চিকিৎসার অংশ হিসেবে। কারণ অস্থির হয়ে উঠত সে, ট্রমাটাইজ ছিল খুব। হঠাৎ হঠাৎ আতঙ্কে সবার থেকে গুটিয়ে যাওয়া নিত্য ব্যাপার ছিল তখন। একে তো চেনা পরিচিত কাউকে দেখতো না চোখের সামনে, ছিল সব অচেনা মানুষ। এদিকে দুর্ঘটনার কারণে মানসিক আঘাত আর অসুস্থতার কারণে সব ঠিকঠাক বোঝাতে পারত না, তাই প্যানিক অ্যাটাকও উঠে যেত অনেক সময়। এই কারণেই মূলত এই ওষুধগুলো দিয়েছিল। এটা নেওয়ার পর থেকেই অনেকটা শান্ত হয়ে আসে শ্রেয়সী। চিন্তা শক্তি কমে যাওয়ায় মানসিক অশান্তি কম অনুভব করত। তাদের কথা মতো চলতো, যা বোঝাতো মেনে নিত। বেশ ভালোই চলছিল এটা নেওয়ার পর থেকে। ওষুধটা দেওয়াই হয়েছিল তাকে শান্ত রাখতে। স্মৃতি ঝাপসা কিংবা ভুলে যাওয়া, মাথা ঘোরা, মনোযোগ কমে যাওয়া, ব্রেন ফগ, ভাবনায় ধোঁয়াশা, সিদ্ধান্ত নিতে দেরি হওয়া, আবেগ ভোতা হয়ে যাওয়া, এসব ওই ঔষধের মূল এফেক্ট। তাই সেই সময়টাতে শ্রেয়সীকে নিজেদের মতো বোঝানো কঠিন কিছু ছিল না। হয়েছেও তাই। কিন্তু এটা দিনের পর দিন চলছিল, অর্ণবের জানা ছিল না। হঠাৎ তার মনে পড়ে গেল, ডাক্তার যখন ওষুধটার ব্যাপারে বোঝাচ্ছিলেন তখন বাবাও তার সাথেই ছিলেন। আর কোনো সন্দেহের অবকাশ রইল না। ভাবনার ভারে নামানো চোখ দুটো সে তুলে নিল।
বিছানায় খেলতে থাকা উষসীর দিক থেকে দৃষ্টি সরে গিয়ে আটকে গেল উমরানের মুখে। চোখে তার অপরাধবোধ, অনুতাপ স্পষ্ট। তোর বর বোধহয় ডাকছে, যা গিয়ে দেখ কি চায়। মায়ের পাশে দাঁড়িয়ে মনোযোগের সহিত কি করছে দেখে এটা ওটা নিয়ে কথা বলছিল শ্রেয়সী। ভাইয়ের ডাকে ফিরে তাকায়। ডাকছে আমাকে? যাচ্ছি। শ্রেয়সী প্রায় সবটা জেনে নিয়েছে এরপর কিভাবে কি করতে হবে তাই বের হয়ে আসতো রান্নাঘর থেকে। হলে আমাকে ডেকো মা, সবার আগে আমি টেস্ট করব। যেতে যেতে বলে সে। আচ্ছা আমি ডাকবো, তুই যা। জামাই কি চায় যা দেখ। শ্রেয়সী চলে গেল। সে যেতেই অনব গম্ভীর চিত্তে মায়ের পাশে এসে দাঁড়ায়। ওষুধের পাতা দুটো মায়ের সামনে রাখে। এসব কি মা? তার মা তাকালো ওষুধের খালি পাতা দুটোর দিকে। প্রথমে বুঝতে পারেনি, হাতে নিয়ে ঘুরিয়ে দেখতেই চমকিত দেখালো কিছুটা। কি হলো বলো, এটা কি? অনবের মা উত্তর না দিয়ে ছেলের দিকে তাকালো। চোয়াল শক্ত অনবের। সে কখনো মায়ের সাথে এভাবে কথা বলে না। সে যাই হোক, এই ঔষধ হঠাৎ অনবের হাতে গেল কি করে? আশ্চর্য হওয়ার কিছু নেই। এটা মাত্র মোর স্বামী আমাকে দেখালো এবং সবটা জেনে গেছে। উনি কতটা অপমান বোধ করেছে উনি ওনার সামনে, বুঝতে পারছো? এটা দিনের পর দিন মৌকে দিলে কি বুঝে আমাকে একটু বোঝাও তো। বাবা আমাকে কথা দিয়েছিল, যেদিন ওর সবটা মনে পড়বে, নিজের মানুষদের কাছে ফিরতে চাইবে, সেদিন কোনো দ্বিরুক্তি ছাড়া মেনে নেবে। অথচ তোমরা লুকিয়ে ওকে সবটা ভুলিয়ে রাখার জন্য মেডিসিন দিচ্ছিলে। তুমি নিয়মিত ঠিক টাইমে খাইয়েছো বাবার কথাই, তাই না? থামে সে। মা নিরুত্তর। তুমি কি বুঝতে পারছো কি করেছো? এটা এটা একটা ক্রাইম মা। এটা এভাবে টানা ওকে দিয়েছিলে। অনিয়ন্ত্রিত ডোজে ওর মাথায় সমস্যা দেখা দিতে পারতো মা। আর কতদিন দিয়েছে এটা? অনবের মা চোখ বন্ধ করে, ভাঙা স্বরে ঢোক গিরে জবাব দেয়। তোর বাবা বলেছে কোনো ক্ষতি না হয় ওর, শুধু আমরা যা বলবো তাই মেনে নিবে, এটাই খাওয়াল। অনবের শক্ত চোয়াল আরও দৃঢ় হলো বইকি। তা দেখে তিনি ফের বলেন, সব সময় ওর স্বামী সন্তান দিদুন নাকি কে জানি ওদের নাম জাপত। আমি আর কি করতাম? তুই দিছিলি না? তাই তোর বাবাকে জানিয়েছিলাম। উনি এনে দিয়েছিলেন ওই ওষুধ। বলেছে ওর কোনো ক্ষতি হবে না, শুধু ওর আগের পরিচিতি বা পরিচিত মানুষগুলোর চিন্তা আর মাথায় আসবে না, এতটুকুই। বিরক্তি দেখা যায় তার চেহারায়। সেই মৌরির যাওয়ার পর থেকে অবাক হচ্ছি আমি বাবার এক একটা কর্মকাণ্ড দেখে। এখন তো তোমাকেও অচেনা লাগছে। ওর নিজের আপনজনদের মনে করতে পারছিল, এই কথা একবারও জানাওনি। উল্টো যা যা মনে এসেছে সেসব দূর করতে ও শুধু ওভারডোজ খাওয়াচ্ছিলে। বুঝতে পারছো কতটা নিকৃষ্ট কাজ করেছো মা? থামে সে, বিরক্তি আর ক্ষোভে ভরা নিঃশ্বাস ফেলে বলে, মান সম্মান সবই ওই মেয়েটার কাছে। সেই শুরু থেকে আবেগ অনুভূতির কোনো মূল্য নেই। আমার বোনটার লাশ অবধি বাড়িতে তুলতে দিল না। থামে সে, পুরুষ হলেও গলা ভেঙে আসছে। যতই স্বাভাবিক জীবনে ফিরে আসুক, বোনটার চলে যাওয়ার সময় থেকে এরপরে সেই মুহূর্তগুলো থেকে কখনো সরে আসতে পারবে না অনব। প্রকাশ না করেও বাবা আর বোনের প্রতি অনেক অভিযোগ জমা তার। গাড়ে হাত ঘষে জিহ্বা দিয়ে ঠোঁট ভেজায় সে। এই যে মো, ওদের শ্রেয়শ্রী মেয়েটা এসব জানলে এখনো এত কিছুর পরও যে সম্মান আর ভালোবাসা দিচ্ছে, এইসবের খানাখড়ি থাকবে আর মা? বাবার তো এত মান সম্মানের পরও সে কতটা নিচে নেমে যাবে মেয়েটার চোখে, ভাবতে পারছো? তার মায়ের চোখে অশ্রু। কি করতাম তুই বল না। আমি আর কি করতাম? আমার মনিটা নেই, আমার বুকে আর আসবে না আমার মেয়ে। ওকে সেই ফাঁকা বুকে নিয়ে একটু শান্তি পেতাম। সবাই নিজে নিজে জায়গায় ঠিক, তাহলে আমার দোষ কি? আমি কেন বারবার সন্তান হারা হব? আমারও তো কষ্ট হয়। আমাকে স্বপ্ন যখন মা ডাকে আমার মরি, তখন চুতে পারছি না ওকে। ঘুম ভেঙে ওই মেয়েটাকে কাছে পাই না। একটু বুকে নিয়ে মন মতো আমার মেয়েটার আমার বুকে আছে, ওকে আমি কি করে যেতে দিতাম তুই বল না। আমার কষ্ট তোদের কারো চোখে পড়ে না? না তোর বোন একবারও তোর মায়ের কথা ভেবেছে? না তোরা আমাকে একটু বোঝার চেষ্টা করেছিস?
অর্ণবের মাকে যুক্তি দেখিয়ে বোঝানোতে লাভের লাভ কিছু হবে বলে মনে হলো না আর। তার মা ওসবের মধ্যে নেই। তার চিন্তা ভাবনা শুধু সন্তান কেন দূরে সরে যাচ্ছে এই নিয়ে। অথচ নিজেরাও এক বাচ্চার কাছ থেকে তার মাকে দূরে রেখেছে এ কথা মাথায় আসছে না। সে অশ্রু জলে সিক্ত মায়ের চেহারা পানে তাকায়। কষ্ট হয় মায়ের জন্য, আবার যেটা করেছে সেটা বিবেচনাও করার মতো না। কিছু না বলে চলে গেল সে ওখান থেকে। তার বাবা লোপারিজম ব্যবহারের পূর্ব প্রতিক্রিয়া সম্পর্কে না জেনেই ওই কাজ করেছে। নিশ্চয়ই শুধু ডাক্তারের বলা রোপারিজম দিলে চিন্তাশক্তি কমে যাবে, আগের বিষয়গুলো মাথায় সেভাবে কাজ করবে না, এই কথাটাই মাথায় রেখে এই কাজ করেছে। অথচ যে কোনো ঔষধের অতিরিক্ত মাত্রার ব্যবহার শরীরের জন্য ক্ষতিকর, পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, এতে খারাপ কিছু হতে পারে। শ্রেয়সীর শারীরিক কোনো ক্ষতি হয়নি, তবে যে দুর্ঘটনা, মানসিক আঘাত, ট্রমা এসবের মধ্যেই এই অতিরিক্ত ডোজের ঔষধ বেকাবু করে গেছে। স্মৃতিভ্রষ্টে লোপারিজমের সরাসরি ক্রিয়া না থাকলেও এত কিছুর মধ্যে চিন্তা শক্তি কমে যাওয়ায় আর প্রতিনিয়ত নিজেকে অন্য একজন হিসেবে চেনায় মস্তিষ্ক নিজেই আগের বিষয়গুলো ভুলিয়ে রেখেছে। আর দিনের পর দিন এমন হওয়ায় হুট করে বন্ধ করার পরও মস্তিষ্ক সেই জট খুলতে পারেনি। হয়তো সময় লাগবে, তবে সব যে মনে পড়বে এতে কোনো সন্দেহ নেই। বিশেষ করে যখন সেই মানুষগুলোর মধ্যে আছে যাদের নিয়ে তার অতীতকাল, তাদের নিজেদের কাছে থাকাকালীন শ্রেয়সীর দুর্বল চিন্তাধারার মাঝে তাকে নিজের কাছেই অন্য পরিচয়ে জাহির করায় তখন ওসব ভুলিয়ে রাখা সম্ভব হয়েছে। এখন যেহেতু আপন জনেদের কাছে আছে, তাই ধীরে ধীরে সবটা মনে পড়বেই। অর্ণব মাকে আর কোনো কথা না বলে চলে যায় ওখান থেকে। মুখে তার বিরক্তি, মায়ের কাছে আর কৈফিয়ত নিতে চায় না বলে মাথার ভেতর ঘুরতে থাকা সব প্রশ্ন থেকে পালাতে অর্ণব ওখান থেকে সরে এসেছে। বিরক্তি নিয়ে চলতে গিয়ে হঠাৎ বুকে এসে কারো নাক ঠেকল। আহ! তূর্ণার আওয়াজ। অর্ণব বিরক্তি মাখা চেহারায় নিয়েই তাকায়। তূর্ণাকে দেখে কপালে ভাঁজ পড়ল। চোখ কি হাতে নিয়ে হাঁটিস? তূর্ণা চুপি চুপি এদিকটা এসেছিল। বাড়ি খেয়ে নাকে অল্প ব্যথা পেয়েছে। অর্ণবের আওয়াজ শুনে নাকে হাত রেখে চোখ তুলে এক নজর তাকায়। পরপর অকস্মাৎ উল্টো ঘুরে যেদিক থেকে এসেছে ওদিকে পা চালাতে লাগলো। অর্ণবের কপালের ভাঁজ গাঢ় হয়, কি সমস্যা বুঝল না ঠিক। এই তোর না, কি সমস্যা তোর? এগিয়ে এসে তূর্ণার হাত ধরে আটকে নিয়েছে সে। তূর্ণা হাত ছাড়িয়ে নিতে চায়। আশ্চর্য, কি সমস্যা? এমন পালাচ্ছিস কেন? আমার কোনো সমস্যা নেই অর্ণব ভাইয়া, আমাকে ছাড়ো প্লিজ। কোথায় যাচ্ছিলি তুই? কোথাও না, আমাকে ছাড়ো না তুমি। অর্ণব জবাব না দিয়ে নত মাথায় তার হাত ছাড়াতে চাওয়া মেয়েটির দিকে তাকায়। তার দিকে তাকাচ্ছে না একবারও। অর্ণব বুঝল তূর্ণা রান্নাঘরের দিকে যাচ্ছিল এদিকটায়, আর তার সামনে পড়ে যাওয়ায় এখনও লজ্জা পাচ্ছে। না হেসে পারে না সে। তুই এখনো আমাকে লজ্জা পাচ্ছিস? তূর্ণা একবার অর্ণবের দিকে তাকিয়ে সাথে সাথে চোখ নামিয়ে নেয়। মোটেও না। তাই? তাহলে খিদা লাগা সত্ত্বেও রান্নাঘরে না গিয়ে আমাকে দেখে পালাচ্ছিস যে? তূর্ণা অন্যদিকে তাকিয়ে মিন মিন করে বলে, উফ, তুমি এখান থেকে যাও না, আমি একদম ঠিক আছি, কোনো ক্ষুধা লাগেনি। অর্ণব কপালে ভাঁজ ফেলে তাকায় লজ্জাবতীর দিকে। লজ্জায় তার দিকে তাকাতেও পারছে না, অথচ স্বীকার করছে না তা। সে আর না ঘেটে বলে, যাচ্ছি আমি। তোর খিদা লাগলে রান্নাঘরে যা, মা কি যেন বানাচ্ছে, খেয়ে আই গে। ক্ষুধা নিয়ে আর লজ্জা পেতে হবে না। তূর্ণা ছাড়া পেয়ে আর কথা বাড়ায় না, পা চালায় সে। এই একটু দাঁড়া দেখি। অর্ণবের কৌতূহলী ডাকে সে ফিরে তাকালো ভ্রু কুচকে। কি হয়েছে? অর্ণব কাছে এগিয়ে এলো বেশ কৌতূহল নিয়ে। তার চেহারা আর হাত দুটোর দিকে তাকালো পূর্ণ মনোযোগে। তূর্ণার নাকে একটা নাকফুল আর হাতে দুটো চুড়ি দেখা যাচ্ছে। অর্ণব নজর ঘুরিয়ে তাকায়। কিছুটা আশ্চর্য দেখালেও মনটা ভালো লাগায় ছেয়ে গেল। এগুলো কে দিয়েছে, মা? চোখের ইশারায় দেখিয়ে বলে। তূর্ণা হাতের চুড়িগুলোর দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, বড় মা দিয়েছে, তোমরা সবাই চলে আসার পর। কেন? কিছু না, একদম আমার বউ লাগছে তোকে। মদ্যপ নয়নে চেয়ে কথাটা বলে অর্ণব। তূর্ণার গালটা আবার লাল হয়ে এলো, আর চোখ তুলে তাকায় না, গাইগুই করে বলে, এগুলো আমি খুলে ফেলবো। অর্ণবের কপালে ভাঁজ পড়ে। কেন? এগুলো তোর গায়ে থেকে কি ক্ষতি করেছে? অবশ্যই ক্ষতি, মানুষজনের দেখেই বুঝে যাবে আমি বিবাহিত। তোর সমস্যা কি? বোঝার জন্য এসব পড়া হচ্ছে। চোয়াল শক্ত তার, খুলে ফেলবে বলায় নাখোশ। তূর্ণা মাথা তুলে বলে,
কেন? আমি কেন পরবো? তুমি তোমার মতো থাকবে, আর আমি তোমার বউ। এটা সবাইকে জানিয়ে জানিয়ে থাকবো নাকি? আমার বান্ধবীরা সবাই জানলে কত পচানি দিবে জানো? তোমার তো কিছুই না, তুমি যে আমার বর এটা কেউ জানবেও না। তাহলে আমি তোমার চিহ্ন নিয়ে বান্ধবীদের পচানি খেয়ে খেয়ে ঘুরে বেড়াবো কেন? অর্ণবের চোয়াল সরব হয়, চোখের প্রশ্ন আর নাখুশ ভাব উধাও হয়ে হাসির ঝিলিক দেখা যায় তাতে। এগিয়ে এলো তরুণার দিকে, মাথা ঝুঁকিয়ে তার বরাবর হয়, কপালে চুল সরিয়ে পরপর নাকে ঠোকা দিয়ে বলে, আমি কার্বর এটা না জানলেও কোনো এক লজ্জাবতীর নামে যে কবুল পড়েছি, এটা আমার সব বন্ধুরা জানে, বুঝেছিস? এত চিন্তা করতে হবে না তোর বরকে নিয়ে। না হয় তুই বরং আমাকে কিছু একটা কিনে দিস, আমি ওটা সবসময় তোর চিহ্ন হিসাবে আমার সাথে রাখবো। তাহলে তো সমান সমান, তাই না? তরুণা অতি সন্নিকটে থাকা অর্ণবের দিকে তাকিয়ে জানতে চায়, তুমি যে আমার বর এটা জানিয়ে দিয়েছো সবাইকে? হুম, আমি যে একজনের বর এটা জানিয়েছি। তরুণাকে খুশি দেখালো এই কথা শুনে। ঠিক আছে, পরবো চুড়ি আর নাকফুল। তোমাকে আমি একটা গিফট দিব, ওখানে লেখা থাকবে তুর্নার পর। তুমি পরবে, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু তুই কিভাবে একটা জিনিস গিফট করবি? টাকা আছে? বাবার থেকে খুঁজিস না আবার, আমাকে জানাবি যখন কিনবি তখন। না, আমার অনেক টাকা আছে, তোমার কাছেও নেই অত টাকা। আমিই কিনবো। তাই? এত টাকা কোথায় পেয়েছিস? বাবা, বড় বাবা দুজনে আমাকে প্রতিদিন স্কুলে কোচিংয়ে যাওয়ার সময় তোমার থেকে বেশি টাকা দেয়, তুমি কি জানো? আর অত টাকার খাবার খাই নাই কি আমি? গত ঈদের টাকাও এখনও ব্যাংকে নতুন নতুন পড়ে আছে। সেবার মেলায় নিয়ে গিয়েছিলে, তখনও বাবাকে ফোন দিয়ে তোমার সাথে মেলায় যাব বলে টাকা নিয়েছিলাম। মাকে বলে অনেক টাকা নিয়েছিলাম, ওগুলোও আছে সব। তারপর আচ্ছা, তোর অনেক টাকা, আমি বুঝতে পেরেছি। কিনলে তখন আমায় দিস ওটা, আমি রেখে দিব আমার কাছে, যেন সবাই বুঝতে পারে আমি তোর নড়বড়। যেহেতু দিনটি অন্যান্য দিনের চেয়ে আলাদা ছিল, তাই রাতের খাবার সারতে অনেক রাত হয়ে গিয়েছিল সবার। শ্রেয়সী তখন মেয়েকে বিছানায় পাশে নিয়ে কাত হয়ে ঘুম পাড়াচ্ছে, সুসু শব্দ করে। উমরান ব্যালকনি থেকে কারো সাথে ফোনে কথা সেরে রুমে আসে, লাইট বন্ধ করে শুয়ে পড়ে একপাশে। শ্রেয়সী মেয়ে পুরোপুরি ঘুমিয়ে গেছে খেয়াল করেনি, নিজের ধ্যানে মগ্ন সে। কিন্তু উমরানের তো চোখে পড়েছে রুমে ঢুকেই কিছু একটা চিন্তা করছে বুঝতে পেরেছে। পেছন থেকে টান নিয়ে পাশে শোয়ায় তাকে। শ্রেয়সী ধ্যান ভাঙতে মেয়ে উঠে যাবে ভেবে কিছু বলতে নাই, কিন্তু উমরান থামিয়ে দিল। বসে অনেক আগেই ঘুমিয়ে পড়েছে শ্রেয়সী, তুমি কোন ধ্যানে আছো? শ্রেয়সী এক নজর মেয়ের দিকে তাকিয়ে আসলেই ঘুমিয়ে পড়েছে বুঝে মাথাটা ফেলে রাখে। উমরান কিছু বলল না। শ্রেয়সী নিজেই কিছুক্ষণ পর মাথাটা তুলে তার বুকে এনে রাখে, নিম্ন স্বরে বলে, দিদুনকে মনে পড়ছে মেজর। উমরান তার পিঠে হাত রেখে আগলে নেয়। কথাটা শুনেই কপালে ভাঁজ ফেলে বলে, মনে পড়ছে বলতে? দিদুনের সাথে সবকিছু আমার কাল পরশু থেকেই মনে আসছিল খুব। আমি ওখানে থাকতাম দিদুনকে নিয়ে, কেউ ছিল না আমার সাথে দিদুন ছাড়া আমার। অথচ আজ আমি কত সুন্দর একটা পরিবার পেয়ে গেছি, সবাই আছে, হেসে খেলে থাকছি সবার সাথে। বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই পেয়ে গেলাম আমি, অথচ আমার দিদুন নেই। চোখের জল ছেড়ে দিল সে। কিছু দেখে যেতে পারলো না আমার দিদুন। ভীষণ কষ্ট হচ্ছে মেজর। সবার মধ্যে কত আনন্দে আছি আমি, কিন্তু আমার দিদুন যে নেই। আমার খুব মনে পড়ে দিদুনের কথা, খুব মনে পড়ে। আপনাদের সাথে তেমন কিছু এখনো মনে আসে না আমার। দিদুনের সাথে যে থাকতাম, আশ্রমে যেতাম, সারাদিন দৌড়ঝাঁপ করে এসে পা ব্যথা নিয়ে বিছানায় কাতরাতে থাকতাম। হা, আমার দিদুন আমাকে পায়ে মালিশ করে দিত, বকতো সারাদিন টই টই করতাম বলে। আমি সারাদিন কাঁদলে দিদুন একটু ঘুমোতে পারতেন না, মাথায় হাত বুলিয়ে দিত। জ্বর হলে দিদুনই দেখতো আমার সারা রাত, জ্বরপট্টি দিত, খাইয়ে দিত। রাতে না খেয়ে ঘুমিয়ে গেলে বকে বকে নিজেই আবার আধো ঘুমে তুলে খাইয়ে দিত আমায়। আমার সব মনে পড়ে। দিদুন নেই ভাবলেই আমার সব সুখ অনর্থক লাগে। যে সুখ দিদুন দেখেই যেতে পারেনি, সেই সুখে আমার অপূর্ণ লাগে। আজ সারাদিনও কত আনন্দে কাটালাম সবার সাথে। আমার বাপের বাড়ি এটা, তাই না? জীবন আমাকে কোথা থেকে কোথা নিয়ে এলো দেখুন না। এখন এটা আমার বাপের বাড়ি, অথচ বাপের বাড়ির দিকে সর্বপ্রথম সদস্য হওয়ার কথা ছিল আমার দিদুন। সেই নেই আর। দিদুনকে ছাড়া সব আছে মেজর। আমার জীবনে এখন দিদুনকে ছাড়া সব আছে, আমার কষ্ট হচ্ছে খুব।
শক্ত করে আঁকড়ে ধরেছে শ্রেয়সীর স্বামীর বুকটা। নির্দ্বিধায় সবটা উগরে দিল সে। চোখের অশ্রু বাঁধ মানছে না। উমরান শ্রেয়সীকে আরও দৃঢ়ভাবে আগলে রেখেছে নিজের সাথে। পিঠে এক হাত আর অন্যটা তার চুলের ভাঁজে। সবটা শুনে গভীর শ্বাস টানে সে। শ্রেয়সী, তোমার দিদুনের সাথে সবটা মনে পড়ছে, এটা তো খুব ভালো খবর। এইভাবে কাঁদতে হয় না। মানুষের আয়ুষ্কাল আগে থেকেই নির্ধারিত। তোমার তো খুশি হওয়া উচিত। এখনকার যুগে বৃদ্ধরা যেভাবে অসুখে বিসুখে কষ্ট পেয়ে দুনিয়া ছাড়ছে, সেভাবে কষ্ট পেতে হয়নি তোমার দিদুনকে। সৃষ্টিকর্তা ডাক পেয়েছেন, তাই হঠাৎ সবাইকে ছেড়ে চলে গেছেন।